হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। র্যান্ডম ভিডিও চ্যানেলের মুভির এক্সপ্লেনেশন সিরিজে আজকের পর্বে আমরা একটা মাল্টিন্যাশনাল ওয়েব সিরিজ সম্পর্কে জানতে চলেছি, যে ওয়েব সিরিজটার নাম হচ্ছে 1899। আর এই ওয়েব সিরিজটাকে মাল্টিন্যাশনাল বলার কারণ হচ্ছে নর্মাল একটা সিনেমা বা ওয়েব সিরিজ তৈরি হয় হচ্ছে নির্দিষ্ট একটা দেশের ফিল্ম ইন্ডাস্ট্রিজ থেকে, বাট এই সিরিজটি নির্মাণ করা হয়েছে বেশ কয়েকটি দেশ মিলিয়ে। মেইন দেশ হিসেবে রয়েছে হচ্ছে জার্মানি, তবে জার্মানির বাইরেও যুক্তরাজ্য, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স সহ আরো 15টা ইউরোপিয়ান দেশের অভিনেতা অভিনেত্রীদের নিয়ে এই সিরিজটি তৈরি করা হয়েছে এবং এই সিরিজটি নির্মিত হয়েছিল 2022 সালে এবং ওই সময় নির্মাণ করতে ব্যয় হয়েছিল হচ্ছে বাংলাদেশি প্রায় 700 কোটি টাকা। এবং এই ওয়েব সিরিজটিতে মোট 8টা পর্ব রয়েছে, তো সেই হিসাবে আমরা যদি হিসেব করি প্রতি এপিসোডের জন্য খরচ হয়েছে প্রায় 70-80 কোটি টাকার মতো। আর তাছাড়া এই সাইফাই ওয়েব সিরিজটার কাহিনীটাও খুবই ইউনিক এবং এটার এমন কাহিনী যেটা তোমাকে এই সিনেমার বা এই সিরিজের লাস্ট পর্যন্ত আটকে রাখবে। তো যাই হোক, এটার IMDb রেট হচ্ছে 10-এ 7.3 এবং বাড়তি আর কোনো কথা না বলে আমরা ছোট্ট একটা কমার্শিয়াল বিজ্ঞাপন দিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাব। আর তুমি যদি বিজ্ঞাপন স্কিপ করে মূল ভিডিওতে যেতে চাও, তার জন্য সিম্পলি একটা কাজ করবে, ডিসক্রিপশনে যাবে, ডুরেশনে ক্লিক করে মূল ভিডিওতে চলে যাবে, তোমার বিজ্ঞাপন দেখার প্রয়োজন পড়বে না। তো আমি বিজ্ঞাপন পে করে দিচ্ছি, তোমরা চলে যাও হচ্ছে মূল ভিডিওতে। তো গাইস, আজকে আমরা 100% রিয়েল একটা সাইট সম্পর্কে জানতে চলেছি, যেখানে রেজিস্ট্রেশন করে অ্যাকাউন্ট ভেরিফাই করলে তুমি জিলিতে 20টা ফ্রি স্পিন পেতে পারো। আর এই দেশে এটা খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইট, যেটার নাম হচ্ছে বেটজিলি অ্যাপ। আর এখানে তুমি প্রতি রেফারে পাবে 1000 টাকা আনলিমিটেড। আর বেটজিলি দিচ্ছে প্রথম ডিপোজিটে 200% বোনাস এবং দৈনিক 35% রিলোড বোনাস। আর 1000 টাকা ডিপোজিট করলে পাবে 1500 টাকা বোনাস। আর ফেসবুক রিভিউ করলে পাবে 150 টাকা একদম ফ্রি। আর টেবিল গেম খেলে পেতে পারো সাপ্তাহিক 3 লক্ষ টাকা পর্যন্ত ক্যাশব্যাক বোনাস। আর এছাড়াও তোমার জন্মদিনে পাবে 5000 টাকা পর্যন্ত জন্মদিন বোনাস। আর এখানে তুমি অ্যাফিলিয়েটে 50% কমিশন ইনকাম করতে পারো। আর তাই সকল বোনাস পেতে আমাদের পিন কমেন্ট থেকে বেটজিলি অ্যাপটা বিনামূল্যে রেজিস্ট্রেশন করো এবং অসংখ্য বোনাস নিয়ে তোমার উপার্জনের যাত্রা শুরু করো। তবে আমরা যে বিজ্ঞাপনে দেই না কেন, তোমরা জেনে শুনে বুঝে তারপর সেখানে যাবে। তো বিজ্ঞাপন শেষে আমরা আবারও মূল ভিডিওতে চলে আসলাম। তো এই সিরিজের কাহিনী শুরু হয় 19 অক্টোবর 1899 সাল থেকে, যেখানে আমরা একটা স্ট্রিম শিপ দেখি। স্ট্রিম শিপ মানে হচ্ছে ওই যে কয়লা ইঞ্জিনের যে শিপগুলো রয়েছে, যেটার নাম হচ্ছে কেরবারোস। আর ওটা ইংল্যান্ড থেকে নিউ ইয়র্ক সিটিতে যাচ্ছিল, দেখতে অনেকটা টাইটানিক শিপের মতো। তো যাই হোক, এই শিপে মাওরা নামের একটা মেয়ে ছিল, যে রাতে স্বপ্ন দেখে যে সে একটা মেন্টাল আইসলামে রয়েছে বা মানসিক হসপিটালে রয়েছে, যেখানে তার সাথে দেখা করার জন্য তার বাবা এসেছে, যাকে দেখে সে নিজের উপর ভারসাম্য হারিয়ে ফেলে এবং চেঁচিয়ে বলতে থাকে যে প্রমেথিউস শিপের সাথে যা কিছু হয়েছে সেটার জন্য আপনি দায়ী। আর তখনই মাওরার ঘুম ভেঙে যায়। আর আমরা দেখতে পাই মাওরা এখন বর্তমানে একটা শিপে রয়েছে। আর বর্তমানে যে শিপটা রয়েছে এই শিপটার নামই হচ্ছে কারবারোস, যেটা আমরা সিনেমা শুরুতে দেখলাম। আর এই সিরিজের যে সিস্টার শিপ ছিল সেটার নাম ছিল হচ্ছে প্রমেথিউস, মানে একই কোম্পানির সেম টাইপ একটা শিপ আর কি। এবং 4 মাস আগে এই রুট দিয়ে নিউ ইয়র্কে যাওয়ার সময় সেই শিপটা হঠাৎ করে প্যাসেঞ্জার নিয়ে কোথাও গায়েব হয়ে যায় এবং এই নিউজটা সারা দুনিয়ার জন্য অনেক বড় একটা নিউজ ছিল, কারণ ওই প্রমেথিউস শিপে পৃথিবীর অনেক বড় বড় মানুষ ছিল। আর যদিও মাওরা একটা স্বপ্নে দেখছিল, তবে তার কাছে তার মনে হয় এই স্বপ্নের সাথে বাস্তবে কোনো সম্পর্ক রয়েছে বা কোনো উদ্দেশ্য রয়েছে, তবে তার আগের কোনো স্মৃতি মনে নেই। আর একদিন আগে তার ভাই নিউ ইয়র্ক থেকে তাকে এই শিপের টিকিটটা দিয়েছিল এবং তাকে নিউ ইয়র্কে নতুন বছর উদযাপন করার জন্য রেখেছে। এবং এই শিপে মোট 1500-র মতো প্যাসেঞ্জার রয়েছে, তবে প্রত্যেকেই আলাদা আলাদা ক্যাটাগরিতে ডিভাইডেড ছিল। যেমন কিছু লোক ছিল হচ্ছে ওয়ার্কার ক্লাসে, কিছু লোক ছিল মিডল ক্লাস এবং এরপর ছিল হচ্ছে এলিট বা হাই ক্লাস। আর আমাদের এই মেন চরিত্র মাওরা ছিল হচ্ছে হাই ক্লাসে এবং এই হাই ক্লাসে অন্য লেভেলের কোনো লোকই কিন্তু আসতে পারবে না, তাদের আসার অনুমতি ছিল না। আর তারপর আমাদের আরো বেশ কিছু প্যাসেঞ্জার দেখানো হয়, যেমন মাওরার সামনে একটা গে কাপল ছিল বা সমকামী কাপল ছিল, যারা দুজন সবার সামনে দুই ভাই সেজেছিল। কারণ ওই সময়ে মানে আজ থেকে 100 বছর আগে আমেরিকাতে বা ইংল্যান্ডে গে মানুষদের স্বাধীনতা ছিল না। আর তারপর আমাদের একটা নিউলি ম্যারিড কাপলকে দেখানো হয় এবং তাদের দুজনকে দেখে বোঝা যাচ্ছিল যে তারা এক অপরের সাথে সুখী নেই। আর এরপর আমরা একজন জাপানিজ মেয়েকে দেখতে পাই, যার মালিক তাকে নিউ ইয়র্কে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছিল। তো এরপর তারা সবাই যখন লাঞ্চ করছিল, তখনই নিচ থেকে লোয়ার ক্লাসের একটা ছেলে চলে আসে, কিন্তু তাকে সিকিউরিটিরা ধরে ফেলে। তবে তাকে নিয়ে যাওয়ার আগে সে চেঁচিয়ে বলতে থাকে, আমার বোন প্রেগনেন্ট, সে অসুস্থ, আমার ডাক্তারের প্রয়োজন। তো যদিও এখানে হাই ক্লাসে অনেক ডাক্তার ছিল, বাট তারা কেউ ওই লোয়ার ক্লাসে যেতে চায় না, মানে ঘৃণা করতো। কিন্তু মাওরা যেহেতু ডাক্তারি নিয়ে পড়াশোনা করেছে, এজন্য সে করে কি নিজে ওর সাথে গিয়ে ওর প্রেগনেন্ট বোনটাকে সাহায্য করে আর তারপর আবার নিজে ক্লাসে ফিরে আসে। আর এরপর সে সরাসরি আসে হচ্ছে শিপের ক্যাপ্টেনের কাছে। তো শিপের ক্যাপ্টেনকে আমরা সবসময় উদাস দেখতে পাই, কারণ 2 বছর আগে আগুন লাগার কারণে তার বউ বাচ্চা মারা গিয়েছে। আর তারপর আমরা দেখতে পাই ক্যাপ্টেনের কাছে একজন লোক আসে আর বলে যে আমরা অন্য একটা শিপের কাছ থেকে সিগন্যাল পাচ্ছি। তো এরপর ক্যাপ্টেন যখন নিচে গিয়ে সিগন্যালটা চেক করে, সে পুরোপুরি শকড হয়ে যায়, কারণ এই সিগন্যালটা প্রমেথিউস শিপ থেকে এসেছে, যেটা 4 মাস আগে হঠাৎ করে গায়েব হয়ে গিয়েছিল। আর সে এটা নিয়ে অবাক হয়ে যায় যে 4 মাস ধরে শিপটা পানিতে রয়েছে, খাবার দাবার ছাড়া কিভাবে কেউ ওই শিপে জীবিত থাকতে পারে। তবে তারপরেও তারা সিদ্ধান্ত নেয় তারা নিউ ইয়র্কের দিকে না গিয়ে ওই প্রমেথিউস শিপের
দিকেই যাবে, তবে এই ব্যাপারে তারা কোনো প্যাসেঞ্জারকে কিছুই বলে না। আর এরপর লম্বা একটা সফর দেওয়ার পরে তারা প্রমেথিউস শিপের কাছে পৌঁছে যায়। তো এরপর আমরা দেখতে পাই মাওরা, ক্যাপ্টেন আর তাদের কিছু সাথী একটা ছোট নৌকা নিয়ে প্রমেথিউসের কাছে পৌঁছে যায় এবং তারপর সেটার ভেতরে যায়। বাট ওই পুরো শিপটাকে সার্চ করেও কোনো মানুষের নাম চিহ্নই পাওয়া যায় না। আর এখানে ক্যাপ্টেন এটা ভেবে অবাক হয়ে যায় যে এই শিপে প্রায় 1000 খানেক মানুষ প্যাসেঞ্জার ছিল, কিন্তু একটা মানুষের বডিও নেই, মৃত একটা বডি তো থাকবে তাও নেই। তো এরপর ক্যাপ্টেন করে কি সেই কন্ট্রোল রুমে যায় যেখান থেকে রেডিও সিগন্যালটা পাঠানো হয়েছিল। বাট ক্যাপ্টেন এটা দেখে অবাক হয়ে যায় যে এখানে রেডিও সিগন্যাল মেশিন তো ভাঙা, তাহলে কিভাবে এখান থেকে সিগন্যাল যেতে পারে। আর তারপর মাওরা তখন মাটিতে একটা বিটল পোকা দেখতে পায়। আমরা দেখতে পাই একটা কবাটের ভেতরে প্রবেশ করে, যেটাকে বাইরে থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তো এরপর ওরা কি কৌতূহলবশত সেটা খোলে, আর তখন দেখা যায় এখানে একটা ছোট বাচ্চা রয়েছে। আর সেই বাচ্চা সবাইকে ঘুরে ঘুরে দেখছিল, আর ওই বাচ্চার হাতে ছোট একটা পিরামিড রয়েছে। তো কেউ কিছু বুঝতে পারছিল না, যেই শিপে যেখানে কয়েকটা প্যাসেঞ্জারও নেই, 4 মাস ধরে শিপটা এখানে হারিয়ে গিয়েছে, এখানে এই বাচ্চা এখনো বেঁচে রয়েছে কিভাবে। তো এরপর ওরা বাচ্চাটাকে শিপে নিয়ে আসে, কিন্তু ওদের অজান্তে প্রমেথিউস শিপ থেকে আরো একজন লোক পেছনে পেছনে লুকিয়ে চলে আসে এবং তার হাতে আমরা সেই রকমের একটা বিটল পোকা দেখতে পাই, যে পোকার পিছু করে মাওরা ওই বাচ্চাটা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। তো যাই হোক, ওই লোকটা গিয়ে উঠে হচ্ছে মাওরার যে পাশের রুমটা ছিল ফার্স্ট ক্লাসে সেই রুমে। আর আমরা দেখতে পাই প্রমেথিউস শিপ থেকে যে বাচ্চাটাকে আনা হয়েছে তার দেখাশোনার দায়িত্ব মাওরাকে দেওয়া হয়েছে। আর যে লোকটা ওদের পেছন পেছন প্রমেথিউস শিপ থেকে এসেছে আমরা জানতে পারি তার নাম হচ্ছে ড্যানিয়েল, এবং পরের দিন ড্যানিয়েল এবং মাওরা মুখোমুখি হয়। তো এখানে ড্যানিয়েলের হাবভাব দেখে আমরা বুঝি যে সে মাওরাকে চেনে, কিন্তু মাওরা ওই লোকটাকে চেনে না। তো যাই হোক, এরপর সে তার রুমে চলে আসে যেখানে তার সামনে ওই বাচ্চাটা বসেছিল, আর সে দেখে ওই বাচ্চাটার ঘাড়ে একটা পিরামিডের মতো চিহ্ন দেওয়া রয়েছে, যেটা উল্টো আঁকা ছিল। তো মাওরা ঠিক এই ধরনের একটা নিশান তার ভাইয়ের চিঠির মধ্যেও পেয়েছিল, আর এই চিঠির সাথেই তার ভাই নিউ ইয়র্কে আসার জন্য এই জাহাজের টিকিট পাঠিয়েছিল। তো যাই হোক, এরপর মাওরা বাচ্চাটিকে পিরামিডের ব্যাপারে অনেক কিছু জিজ্ঞাসা করে, কিন্তু এই বাচ্চাটা কিছুই বলে না। অ্যাকচুয়ালি এই বাচ্চাটা কথাই বলতে পারে না, কথা বলে না আর কি। আর অন্যদিকে আমরা ড্যানিয়েলকে দেখি, যার কাছে ওই বিটল রঙের যে পোকাটা ছিল, সে করে ওই পোকাটাকে লোয়ার ক্লাসে ছেড়ে দেয় এবং ওই পোকাটি একটা বাচ্চার দিকে যায় এবং এরপর ওই বাচ্চাটি মারা যায়। এবং এর সাথে সাথে এই শিপে যতগুলো কম্পাস ছিল যেগুলোদের সঠিক দিকে তারা যেতে পারবে সবগুলো নষ্ট হয়ে যায়। তো এই জন্য শিপের ক্যাপ্টেন সিদ্ধান্ত নেয় তারা এখন রিস্ক নিয়ে নিউ ইয়র্কের দিকে আর যাবে না, ইংল্যান্ডের দিকে ঘুরে ফিরে আসবে, কারণ তারা চায় না প্রমেথিউস শিপের সাথে যেটা হয়েছে তাদের সাথেও সেটা হোক। তবে এই ঘটনার পর মাওরা যায় হচ্ছে শিপের ক্যাপ্টেনের কাছে এবং ক্যাপ্টেনের কেবিনে গিয়ে মাওরা অবাক হয়ে যায়, কারণ সেখানেও উল্টো ট্রায়াঙ্গল বা তোমার উল্টো পিরামিড ছিল, যেটা ওই বাচ্চার ঘাড়ে ছিল, এমনকি ওর ভাইয়ের চিঠির মধ্যেও ছিল। তো এই ব্যাপারটা নিয়ে মাওরার একটা গন্ডগোল লাগে যে নিশ্চয়ই কোনো ঝামেলা রয়েছে। তো এই কারণে তারা ফিরে আসার আগে আবার একবার প্রমেথিউস শিপে যায়, আর ওখানে ক্যাপ্টেন করে কি একটা যাত্রীর লিস্ট পায়, মানে যারা গায়েব হয়ে গিয়েছে প্রমেথিউসে সফর করেছে তাদের লিস্টটা পায়। তো এটার মধ্যে মাওরার নামও ছিল। তো ক্যাপ্টেন এটা দেখে তো অবাক হয়ে যায় যে মাওরা ওই শিপে ছিল মানে, আর এই জন্য তার মাওরার উপর সন্দেহ হয় এবং তার মনে হয় মাওরা কিছু লুকাচ্ছে, এবং সে যদি প্রমেথিউস শিপে 4 মাস আগে বেরিয়ে থাকে সে এখনো জীবিত রয়েছে কিভাবে এবং আমাদের এই সফরে আবার কিভাবে আসলো। তবে তারপরে ক্যাপ্টেন মাওরাকে ব্যাপারে কিছুই বলে না এবং তারা দুজন আবার শিপে ফিরে আসে, যেখানে ক্যাপ্টেন জানতে পারে যে লোয়ার মিডল ক্লাসের লোকেরা শিপটাকে যে ঘুরিয়ে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হচ্ছে এটার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। এর কারণ হচ্ছে তারা সবাই গরিব মানুষ, অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করেছে আমেরিকাতে যাওয়ার জন্য, তো এই জন্য শিপ ঘোরানোর বিরুদ্ধে তারা প্রোটেস্ট করেছে। এর সাথে লোয়ার ক্লাসের একটা বাচ্চাও মারা গিয়েছে, তো এই জন্য তারা পুরো রেগে রয়েছে, বিদ্রোহ করেছে এবং প্রমেথিউস থেকে যে বাচ্চাটাকে আনা হয়েছে তাকে একটা অভিশপ্ত বাচ্চা বলছে এবং ওই বাচ্চাটিকে পানিতে ফেলে দিতে বলছে, কিন্তু মাওরা এমনটা চায় না। কিন্তু এখানে মাওরার কোনো কথাই চলে না, সবাই মিলে বাচ্চাটাকে সমুদ্রে ফেলে দেয়। তো বাচ্চাটা সমুদ্রে পড়ে যাওয়ার আগে ক্যাপ্টেনের কাছে সাহায্যও চায় এবং মাওরাও ক্যাপ্টেনের কাছে সাহায্য চায়, কিন্তু ক্যাপ্টেন তখন রেগে যায় এবং উল্টো মাওরার উপর রেগে বলে, তুমি প্রমেথিউস শিপে ট্রাভেল করেছিলে কিন্তু তুমি সেই কথা আমাদের সবার কাছ থেকে লুকিয়েছো, তুমি বলো ওখানে কি হয়েছিল। কিন্তু মাওরা কিছুই বুঝতে পারে না। আর সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এখানকার বর্তমান আবহাওয়া ডেঞ্জারাস হয়ে গিয়েছে এবং ওরা এতক্ষণ ধরে শিপ চালিয়েও একটু এগোতে পারেনি, ওদের শিপটা ওই প্রমেথিউস শিপেরই আশেপাশেই ঘুরছিল। তো এটা দেখে ওরা সবাই হতাশ হয়ে বসে যায়, আর তখনই কাবাটের ভেতর থেকে ওরা খটখটের আওয়াজ শুনতে পায়, আর একটু পরে সেখান থেকে সেই বাচ্চা বেরিয়ে আসে যাকে তারা কিছুক্ষণ আগে সমুদ্রে ফেলে দিয়েছিল, মানে যে বাচ্চাটাকে প্রমেথিউস শিপ থেকে নিয়ে আসা হয়েছে। তো এই বাচ্চার হাতে এখনো সেই ছোট পিরামিডটা ছিল, আর সে মাওরাকে জড়িয়ে ধরে, কিন্তু মাওরা ওকে দেখেই বেহুশ হয়ে যায়। আর এখানে যতগুলো প্যাসেঞ্জার ছিল তাদের পুরোপুরি বিশ্বাস হয়ে যায় যে এটা কোনো ভূত বা অভিশপ্ত একটা বাচ্চা। তো এই জন্য এই বাচ্চাকে বন্দী করা হয় এবং এরপর এই শিপের প্যাসেঞ্জার যতগুলো ছিল তারা দুই ভাগে বিভক্ত হয়ে যায়। একদল হচ্ছে ক্যাপ্টেনের গ্রুপ যারা যান বাঁচাতে জাস্ট ইংল্যান্ডে ফেরত যেতে চায়, আরেকদল হচ্ছে মিডল ক্লাস এবং লোয়ার ক্লাসের গ্রুপ যারা যে কোনো মূল্যে নিউ ইয়র্কে যেতে চায়। আর লোয়ার ক্লাস এবং মিডল ক্লাসের গ্রুপের যারা ছিল তারা অনেক বেশি অ্যাগ্রেসিভ ছিল, আর এই কারণে যে মেয়েটাও যে প্রেগনেন্ট ছিল যার নাম হচ্ছে টফ, যাকে মাওরা কাহিনীর শুরুতে হেল্প করেছিল, চিকিৎসা করেছিল, ও সিদ্ধান্ত নেয় ও ক্যাপ্টেনের গ্রুপে যোগ দেবে, কারণ ওর ওই গরিব মানুষের দলের লোকেরা অনেক বেশি অ্যাগ্রেসিভ। আর অন্যদিকে মাওরা যখন জ্ঞান ফিরে আসে সে জানতে পারে যে বাচ্চাকে বন্দী করে রাখা হয়েছে
আর এরপর সে যখন বাচ্চাটাকে মুক্ত করার জন্য যায় সবাই তার বিরুদ্ধে চলে যায় এবং লোকের অনেক চেঁচামেচি শুরু করে। আর এরপর একটা লোক তো গুলি চালিয়ে দেয়। আর এরপর ওই গুলিটা যখন মাওরার দিকে এগোচ্ছিল তখনই ড্যানিয়েল ওকে বাঁচানোর জন্য ঝাঁপ দিয়ে দেয়, কিন্তু হঠাৎ করে সময় অনেক বেশি স্লো হয়ে যায় আর যে বাচ্চাটিকে বন্দি করে রাখা হয়েছিল সে অটোমেটিক্যালি নিজেই মুক্তি হয়ে মারার কাছে চলে আসে। কিন্তু সময় এখানে পুরোপুরি থেমে গিয়েছে শুধুমাত্র মার ওই বাচ্চাটা ছাড়া, এবং ওই বাচ্চাটি মাওরাকে তার সাথে বাইরে নিয়ে আসে। আর এরপর মাওরা ওই বাচ্চাটিকে তার সাথে নিজের রুমে নিয়ে আসে এবং জিজ্ঞাসা করে এখানে এগুলো কি হচ্ছে, আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কিভাবে বারবার বেঁচে যাচ্ছ? আর তখন বাচ্চাটা পেপারের উপর লিখে আমি কিছুই বলতে পারছি না, কারণ সবসময় কেউ আমার উপর নজর রাখছে এবং আমাকে দেখছে এবং শুনছে, তবে তুমি শুধুমাত্র আমাকে ফলো করতে পারো, তাহলে তুমি তোমার সকল প্রশ্নের উত্তর পাবে। তো মাওরা যেহেতু সকল প্রশ্নের উত্তর চায় এজন্য সে বাচ্চাটিকে ফলো করতে থাকে। আর বাচ্চাটির হাতে সেই বিটল পোকাটা যে ছিল, যেটা শেষবার আমরা ড্যানিয়েলের হাতে দেখেছিলাম, এবং লোয়ার ক্লাসে গিয়ে ওই পোকাটা একটা বাচ্চাকে মেরে দিয়েছিল, সকল কম্পাস নষ্ট করে দিয়েছিল এই জাহাজের। তো ওই পোকাটা করে কি বাচ্চাটি যখন নিচে রাখে তখন একটা পোর্টাল খুলে যায় আর মাওরা সেই পোর্টাল দিয়ে বের হয়ে অচেনা একটা জায়গায় পৌঁছে যায়। আর অন্যদিকে শিপের ভেতরে সময় যেখানে থেমে গিয়েছিল সেই সময়টা আবার চালু হয় এবং এরপর থেকে শিপে একটা অদ্ভুত শব্দ আসতে থাকে। আর এরপর ক্যাপ্টেন দেখে যে সেখানে মাওরার ওই বাচ্চাটা নেই, কিন্তু সে ড্যানিয়েলকে দেখে বলে তোমাকে তো আমি এই শিপে আগে কখনোই দেখিনি, তুমি অবশ্যই মাওরার বাচ্চাটার সাথে মিলিত রয়েছো। তো সে তাকে ধরে নেয়। টপ নামের ওই মেয়েটি বলে এখন আমাদের নিজেদের সাথে ঝগড়া করার সময় নয়, আমাদেরকে আগে এটা জানতে হবে যে আমরা এখান থেকে এখন বের হতে পারবো কিভাবে। আর এই মুহূর্তে এই শিপে যে শব্দটা আসছিল সেই শব্দে শিপের পুরো মানুষ হিপনোটাইজ হতে শুরু করে এবং সবাইকে শিপের রুপটপে পৌঁছায় এবং শিপ থেকে সমুদ্রে ঝাঁপাতে শুরু করে। তো ড্যানিয়েল এটা দেখে তো অবাক হয়ে যায় এবং সে দৌড়ে নিচে যায়। আর এরপর সে করে কি একটা পোর্টাল খোলে এবং সেও সেই জায়গাতে চলে যায় যেখানে মাওরা এবং ওই বাচ্চাটা রয়েছে। তো যাই হোক, সে বাচ্চাটিকে দেখে জিজ্ঞাসা করে যে মাওরার কি হয়েছে, ও আমাকে চিনতে পারছে না কেন। আর মাওরা চাইলে তো এই সবকিছু আটকাতে পারে। তো এরপর সে পোর্টালতে আবার শিপে ফিরে আসে যাতে করে অন্য লোকদের জীবন বাঁচাতে পারে। আর তারপর সেই জায়গাতে পৌঁছায় যেখান থেকে মেশিনের মাধ্যমে এই হিপনোটাইজের শব্দটা প্রডিউস হচ্ছিল। আর তারপর সে বন্ধ করার চেষ্টা করে। আর অন্যদিকে আমরা কেবিনে সেই নিউলি ম্যারিড কাপলটাকে দেখতে পাই যারা এক অপরের সাথে সুখে নেই। আর তখন সেখানে লোয়ার ক্লাসের একজন লোক আসে এবং তার হাতে আমরা পিস্তল দেখতে পাই। সে সবাইকে গান পয়েন্ট করে নেয় এবং ওদের দুই হাত বেঁধে ফেলে, সাথে নিজের হাতটাও বেঁধে ফেলে যাতে সে হিপনোটাইজ হয়ে বাকি সবার মতো সমুদ্রে না ঝাঁপ দেয়। আর অন্যদিকে আমরা মাওরাকে দেখতে পাই যে নিজের সামনে একটা আইসলাম দেখে। আর এরকমই একটা আইসলাম তার বাবা তার মায়ের জন্য বানিয়েছিল, মানে একটা মেন্টাল হসপিটাল তৈরি করেছিল তার বাবা তার মায়ের জন্য। আর ওই মুহূর্তেই মাওরার বাবা তার সামনে আসে আর জিজ্ঞাসা করে তুমি সেই জিনিসটাকে কোথায় লুকিয়ে রেখেছো। তো মাওরা কিছুই বুঝতে পারে না ওর বাবা কি বলছে, তবে ও এতটুকু বিশ্বাস করে 4 মাস আগে যে প্রমিথিউস নামের জাহাজটা গায়েব হয়ে গিয়েছিল সেটার মধ্যে ওর বাবারই হাত রয়েছে। তো এরপর মাওরাকে সে একটা অদ্ভুত ইনজেকশন দেয়। আর তারপর যখন মাওরার আবার ঘুম ভাঙে সে নিজেকে তার শিপের বিছানায় দেখতে পায় আর দৌড়িয়ে ক্যাপ্টেনের কাছে যায় এবং বলে আমি এটা জানি না যে 4 মাস আগে আমি প্রমিথিয়াস শিপে ছিলাম কি ছিলাম না, তবে আমি এটা জানি যে প্রমিথিয়াসের সাথে যা কিছু হয়েছে তা আমার বাবার কারণে হয়েছে। আর আমার কাছে যেহেতু আগের কোনো স্মৃতি নেই এ কারণে আমি কিছুই বলতে পারছি না, কারণ আমার কাছে মনে হয় আমার বাবা আমার আগের সকল স্মৃতি মুছে ফেলেছে। তো এখানে আমরা জানতে পারি মাওরার বাবার জীবনে মাওরার মা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু সে যখন মাওরাকে জন্ম দেয় তখনই মাওরার মায়ের ব্রেনের অবস্থা খারাপ হতে শুরু করে এবং পাগল হয়ে যায়। আর এর জন্য মাওরার বাবা নিজের স্ত্রীর জন্য একটা মেন্টাল হসপিটাল তৈরি করে আর সেখান থেকেই মাওরা সময়মাত্র ফিরে এসেছে। আর মাওরার বাবার কখনোই তার নিজের বাচ্চাদের প্রতি ভালোবাসা ছিল না। আর এরপর সে তার স্ত্রীকে সুস্থ করার জন্য মানুষদের ব্রেনের উপর একটা এক্সপেরিমেন্ট করা শুরু করে। তো মাওরা এখন পুরোপুরি বিশ্বাস করে যে প্রমিথিউসের সাথে যা কিছু হয়েছে বা এই শিপের সাথে যা কিছু হচ্ছে এর সবকিছু হয়েছে তার বাবার এক্সপেরিমেন্টের জন্য এবং এটা তার বাবার এক্সপেরিমেন্টের অংশ। তো এরপর মাওরা সেই বিটল পোকাটাকে তার চোখের সামনে দেখে আর বাচ্চাটা যেভাবে প্রসেস করে তোমার ওই পোর্টাল খুলেছিল সেও একটা পোর্টাল খোলে এবং সেটার ভেতরে দুজনে চলে যায় এবং এরপর তার একটা পুড়ে যাওয়া ঘরের সামনে পৌঁছায়। আর এই ঘরটাতেই কিন্তু ক্যাপ্টেনের স্ত্রী এবং বাচ্চা মারা গিয়েছিল। আর অন্যদিকে ড্যানিয়েল সেই শিপের শব্দ বন্ধ করে দেয় যেটাই সবাই হিপনোটাইজ হচ্ছিল, কিন্তু এখন অনেক দেরি হয়ে গিয়েছে। এই শিপে আগে ছিল 1500 লোক, বাট এখন মাত্র অল্প কিছু লোক বেঁচে রয়েছে, বাকি সবাই সমুদ্রে ঝাঁপ দিয়ে মারা গিয়েছে। তো যাই হোক, এরপর শিপে মাওরার বাবার একজন লোক আসে যার নাম হচ্ছে উইলসন এবং সে ওই ছোট বাচ্চাটাকে খুঁজছিল কিন্তু ওই বাচ্চাটাকে খুঁজে পায় না। আর আমাদের মাওরার বাবাকে একটা রুমে দেখানো হয় আর তার জানালার বাইরেও সেই ধরনের একটা পিরামিড ছিল, যে ধরনের একটা পিরামিডের মডেল ওই বাচ্চাটার হাতে ছিল। তো যাই হোক, উইলসন মাওরার বাবার কাছে আসে এবং বলে আমি শিপের সব জায়গায় বাচ্চাটিকে খুঁজেছি কিন্তু কোথাও তাকে খুঁজে পাইনি। তো মাওরার বাবা তখন বলে দেখো এই বাচ্চাটিকে খোঁজা খুবই জরুরি, তা না হলে আমাদের এক্সপেরিমেন্ট সম্পূর্ণ হবে না। আর অন্যদিকে আমরা ক্যাপ্টেন আর মাওরাকে দেখি যারা আবার ওই মেন্টাল আইসলামে পৌঁছে যায় যাতে করে মাওরার বাবার বিরুদ্ধে তারা প্রমাণ জোগাড় করতে পারে। কিন্তু তখন সেখানে ড্যানিয়েলও চলে আসে আর ড্যানিয়েলকে দেখে ওরা দুজনে অবাক হয়ে যায়, কারণ ওরা তো এখানে পোর্টালের মাধ্যমে এসেছিল। তো ওদের কাছেও মনে হয় যে ড্যানিয়েল ওই পোর্টালের ব্যাপারে জানে এবং ক্যাপ্টেন করে কি ড্যানিয়েলের উপর হামলা করে, কিন্তু ড্যানিয়েল তার টেলিপোর্টিং পাওয়ার দিয়ে উল্টো ক্যাপ্টেনকে
জঙ্গলে পাঠিয়ে দেয়। তো মাওরা এটা দেখে খুব ভয় পেয়ে যায় এবং ড্যানিয়েলের দিকে বন্দুক তাক করে, কিন্তু ড্যানিয়েল তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তোমার কি সত্যি কিছু মনে হয়? আমাকে তুমি চিনতে পারছো না? আমি তোমার স্বামী, আমাদের বিয়ের 12 বছর হয়ে গিয়েছে। বাট মাওরা ড্যানিয়েলের কথা বিশ্বাস করে না। উল্টো তার মনে হয় ড্যানিয়েল হয়তো তার জন্য বিপজ্জনক। তো এই জন্য সে ড্যানিয়েলকে একটা রুমে বন্দি করে দেয় আর নিজে সেই রুমের বাইরে চলে আসে। আর ওর কাছে যে বন্দুকটা ছিল সেটা জোরে সুরে মারে, কিন্তু সেই বন্দুকটা একটা কাচের আয়নার সাথে বাড়ি খায় এবং সেখানেই পড়ে যায়। আর তারপর মাওরা সেই ইনভিজিবল দেয়ালের কাছে আসে এবং সেটা ঢাকনা খুলে আবারও শিপে চলে আসে। আসলে এটা একটা রাস্তা ছিল। আর অন্যদিকে মাওরার বাবাকে দেখানো হয় যে সবকিছু মনিটর দিয়ে দেখছিল, আর আমরা দেখতে পাই তার সামনে অনেকগুলো মনিটর। তো এখানে আমাদের একটা খটকা লাগে। আমার গল্পের টাইমলাইনটা হচ্ছে 1899। তো ওই সময় মনিটর, সিসি ক্যামেরা এগুলো কই থেকে আসলো? মানে পুরো আমরা একটা খটকা খেয়ে যাই। তো যাই হোক, মাওরার বাবা সেই মনিটর দিয়ে মাওরার সাথে সাথে শিপের প্রত্যেকটা জায়গায় দেখতে পারতো। এর মানে হচ্ছে কোথায় কি কি করছে মাওরার বাবা সবকিছুই জানে। আর অন্যদিকে শিপের ক্যাপ্টেনকে দেখানো হয় যে জঙ্গলের ভেতর থেকে বের হয়ে প্রমিথিয়াস শিপের ভেতর দিয়ে বাইরে আসে। মানে সে আবার উল্টো ওই গায়েব হয়ে যাওয়া প্রমিথিয়াস শিপে পৌঁছে গিয়েছে। তো যাই হোক, সে যখন প্রমিথিয়াস শিপ থেকে বাইরে আসে তখন সে অবাক হয়ে যায়, কারণ এখানে একটা দুটো নয়, অনেকগুলো বড় বড় শিপ রয়েছে যেগুলো এভাবে আটকা পড়ে গিয়েছে। আর অন্যদিকে মাওরা যে তার শিপে পৌঁছে গিয়েছে, যেটায় কয়েকজন প্যাসেঞ্জার রয়েছে এবং সেখানে সামুদ্রিক তুফান আসতে শুরু করে। এ কারণে সমুদ্রের পানি শিপের উপর আসতে শুরু করে। তো সকল প্যাসেঞ্জার ভয় পেয়ে যায় এবং সিদ্ধান্ত নেয় তারা সবাই নিচের ইঞ্জিন রুমে যাবে। কিন্তু মাওরা তখন এই অবস্থায় ক্যাপ্টেনকে খোঁজার জন্য শিপে যায়, কিন্তু সারা শিপে ক্যাপ্টেনকে খোঁজার পরেও ক্যাপ্টেনকে পায় না। আর এরপর সে যখন ক্যাপ্টেনের রুমে যায়, সেখানে ক্যাপ্টেনের বেডের নিচে ছোট একটা স্পেস দেখতে পায়, মানে একটা বেসমেন্ট। যেরকমটা বেসমেন্ট ওর রুমেও রয়েছে, ওর বেডের নিচে রয়েছে। আর এখানে উল্লেখ, এর আগে সে যখন তার বেডরুমের যে ওই বেসমেন্টের ভেতরে গিয়েছিল, সে কিন্তু তার অতীতের স্মৃতিতে মানে আইসলামে পৌঁছে গিয়েছিল, যেটা তার বাবা তার মায়ের জন্য বানিয়েছিল। তো এর জন্য সে জানে এটার মধ্যে যদি সে ঢোকে তাহলে সে এখন ক্যাপ্টেনের স্মৃতিতে পৌঁছে যাবে। তো এই কারণে সে ক্যাপ্টেনের বেসমেন্টে ঢোকে, কিন্তু ওখানে গিয়ে সে ক্যাপ্টেনকে পায় না, বরং ক্যাপ্টেনের মৃত স্ত্রীকে দেখে। এবং ক্যাপ্টেনের স্ত্রী উল্টো করে কি, মাওরার উপর হামলা করে দেয় এবং বলে, তুমি ক্যাপ্টেনের স্মৃতির ভেতরে কি করছো? তো যাই হোক, মাওরা কোনোভাবে সেখান থেকে বের হয়ে আসে। আর এরপর সে যায় হচ্ছে ড্যানিয়েলের রুমে, কারণ ড্যানিয়েল তাকে বলেছিল সে তার স্বামী এবং তাদের বিয়ের 12 বছর হয়ে গিয়েছে। তো এটা শিওর হওয়ার জন্য সে করে কি, ড্যানিয়েলের বিছানার নিচে যে বেসমেন্ট রয়েছে সেই স্মৃতিতে যায় এবং একটা রুমে পৌঁছে যায়। আর এই রুমটা তার অনেক চেনা চেনা লাগে। আর তারপর সে বিছানার কাছে যায় আর ওইখানে সে ড্যানিয়েল এবং তার অনেকগুলো ছবি দেখে এবং ওই ছবিগুলোর মধ্যে সেই বাচ্চার ছবিও দেখতে পায় যে কথা বলতে পারতো না, যার কাছে ছোট পিরামিড রয়েছে। তো এই ছবিগুলো দেখে মাওরার কাছে মনে হয় যে এই বাচ্চাটা হয়তো তার আর ড্যানিয়েলের ছেলে। আর অন্যদিকে ড্যানিয়েলকে দেখা যায় যে মাওরার স্মৃতিতে ছিল, আর সে তার স্মৃতি থেকে বেরিয়ে এসে একটা কবরের কাছে যায় যেটার নিচে ওই বাচ্চাটা লুকিয়েছিল। তো ড্যানিয়েল তখন ওকে বলে, তোমার জীবন বাঁচাতে হবে, কারণ মাওরার বাবা তোমাকে খুঁজছে। তো বাচ্চাটা তখন বলে, তুমি চিন্তা করো না, আমি এখানে সুরক্ষিত রয়েছি। আর এরপর সে ড্যানিয়েলকে একটা রিং দেয় এবং বলে, এটা মাওরাকে দিয়ে দিও। তো এখানে আমরা স্পষ্ট হয়ে যায় যে ড্যানিয়েল আর মাওরারই ছেলে এটা। আর তারপর ড্যানিয়েল এখান থেকে ফিরে আবার শিপে চলে আসে, আর সে জানে যে মাওরা অবশ্যই ড্যানিয়েলের স্মৃতিতে গিয়েছে। আর এরপর সে করে কি, তার বিছানার নিচে বেসমেন্টে যায় যেখানে তার স্মৃতি রয়েছে, আর তার স্মৃতিতে গিয়ে মাওরাকে পেয়ে যায়। আর মাওরারও বিশ্বাস হয়ে গিয়েছে যে ড্যানিয়েলই তার স্বামী। তো যাই হোক, এরপর ড্যানিয়েল মাওরাকে বলে যে এখানে যা কিছু হচ্ছে এগুলো সবকিছু আমাদের কল্পনা, এটা একটা গেমের মতো যেটা আমাদেরকেই সম্পূর্ণ করতে হবে, কিন্তু আমরা যদি এটা সম্পূর্ণ না করি তাহলে এটা আবারও শুরু হয়ে যাবে। আর এই গেম জেতার জন্য আমাদের সেই চাবিটার প্রয়োজন হবে যে চাবিটা তুমি লুকিয়েছো, আর সেই চাবি দিয়ে আমরা আমাদের ছেলের কাছের যে পিরামিডটা রয়েছে সেটা খুলতে হবে, আর তাহলে আমরা এই গেমটা জিতে যাব এবং এই সব কল্পনা এবং এই সব ভ্রম শেষ হয়ে যাবে। তো মারা তখন বলে, তুমি কোন চাবির ব্যাপারে বলছো? আমি তো কোনো চাবির ব্যাপারে যাই না, কিন্তু যে চিঠি আমার ভাই আমাকে পাঠিয়েছিল যেটার মধ্যে টিকিট ছিল সেখানে একটা চাবি ছিল, আর আমি আমার ওটা চেনের লকেটে ফিক্সড করে দিয়েছি, আর সেই লকেটটা এখনো আমার কাছে রয়েছে। আর তখন মাওরার এটাও মনে পড়ে যে তার বাবাও সেম একই জিনিসটা জিজ্ঞেস করেছিল যে চাবি কোথায়। আর অন্যদিকে মাওরার বাবাকে দেখানো হয় যার কাছে তার লোক আসে এবং অলরেডি মাওরার ছেলে কিন্তু ওদের হাতে পড়ে গিয়েছে, মানে মাওরার বাবার কাছে এখন মাওরার ছেলে রয়েছে। আর তখনই মাওরার বাবা মাইকে অ্যানাউন্স করে যে দ্রুত সেই চাবি নিয়ে আমার কাছে চলে আসো মাওরা, তা না হলে আমি তোমার ছেলেকে কিন্তু মেরে ফেলবো। আর এখানে উল্লেখ্য, ওই ছোট পিরামিডটা কিন্তু এখনো মাওরার ছেলের কাছে রয়েছে, যেটা মাওরার বাবা ওই বাচ্চাটির কাছ থেকে নিয়ে নেয়। আর এরপর সে ওই পিরামিডটা খুলে যেটার ভেতরে একটা চাবি ঢোকানোর জায়গা ছিল, আর সেই চাবিটা রয়েছে হচ্ছে মাওরার কাছে। কিন্তু মাওরা যে শিপে রয়েছে সেটা তো একটা তুফানে ফেসে গিয়েছে, আর সে পানির ঢেউয়ের মধ্যে দিয়ে বিশাল একটা সমুদ্রে পৌঁছে যায় যেখানে অনেকগুলো শিপ ছিল। আর এইটা সেই জায়গা ছিল যেখানে প্রমিথিয়াস সহ অনেকগুলো শিপ আটকে পড়ে রয়েছে, আর ক্যাপ্টেন তো এখানে প্রমিথিয়াসের ভেতরে রয়েছে, আর সেও তাদের শিপে চলে আসে। তো এখানে আমরা মাওরার কিছু পাস্ট মেমোরি দেখতে পাই, যেখানে তার ছেলে তার সাথে ছিল এবং তার কাছে একটা ওই বিটল পোকা ছিল এবং ওই ছেলেটা একটা বিটল পোকা নিয়ে আসে। তো মারা তখন বলে, তুমি যদি এই পোকাটাকে সুরক্ষিত রাখতে চাও তাহলে এটাকে তোমাকে ছেড়ে দিতে হবে। আর তখন এখানে মাওরার ছেলের ঘুম ভেঙে যায়, আর সে তার নানার সাথে ছিল, আর সে বাচ্চাটাকে বলে যে আমরা সবাই এখানে আটকে রয়েছি, আর এটার কারণ কিন্তু আমি নই, এটার কারণ হচ্ছে তোমার মা। আর এই জাহাজে যতগুলো লোক
লোক রয়েছে তারা সবাই নিজের ইচ্ছেতেই কল্পনার জগতে এসেছে, কারণ তাদের সবার কাছেই খারাপ এবং ব্যথায় ভরা স্মৃতি রয়েছে আর তারা সেগুলো ভুলতে চেয়েছিল। কিন্তু আমরা যতই চেষ্টা করি না কেন আমাদের খারাপ আর ব্যথায় ভরা একটা অংশ সবসময় আমাদের সাথে থেকেই যায়, আর এমনটাই আমাদের সবার সাথে হচ্ছে। আর এরপর সে তার নাতিকে একটা রুমে নিয়ে যায় এবং তার কাছে দুইটা ইনজেকশন ছিল, একটা সাদা আর একটা কালো। কালোটা দিলে সকল স্মৃতি মুছে যাবে আর সাদাটা দিলে পূর্ণ স্মৃতি আবার জেগে উঠবে। তো সে তার নাতিকে সাদা ইনজেকশনটা দেয়। আর তারপর আমরা ওই বাচ্চাটার স্মৃতিতে দেখতে পাই যে ওর ক্যান্সার হয়েছিল এবং ক্যান্সারের লাস্ট স্টেজে ছিল, কিন্তু মাওরা তার ছেলেকে অনেক ভালোবাসতো। তো সে তার ছেলেকে হারাতে চাইছিল না, তো এই কারণে সে করে কি একটা সিমুলেশন তৈরি করে, মানে একটা আর্টিফিশিয়াল দুনিয়া তৈরি করে, যে দুনিয়াটা আসল হবে না কিন্তু ওখানে বসবাস করলে মনে হবে যে এটা আসল দুনিয়া। আর এই শিপে যতজন প্যাসেঞ্জার রয়েছে তারা সবাই তাদের দুনিয়াতে জীবনে কখনো না কখনো দুঃখী ছিল, আর এ করে তারা সবাই কল্পনার দুনিয়াটাই বেছে নিয়েছে। তো এর মানে এখানে যারা রয়েছে কেউ ফিজিক্যালে আসেনি, তাদের ব্রেন বা কল্পনা এখানে রয়েছে, যেটা একটা ভার্চুয়াল ওয়ার্ল্ড, কিন্তু তাদের সবার কাছে মনে হচ্ছে এটাই আসল দুনিয়া। কিন্তু আসল দুনিয়ায় তাদের জাস্ট বডি রয়েছে আর তাদের ব্রেন রয়েছে এই দুনিয়াতে। তবে মাওরা যখন এটা করতে চেয়েছিল তখন মাওরার হাজবেন্ড ড্যানিয়েল অনেকবার নিষেধ করেছিল যে এটা করো না, কিন্তু তারপরেও মাওরা বলেছিল আমি যদি এমনটা করি তাহলে আমরা তিনজন একসাথে সারা জীবন থাকতে পারবো। এই জন্য সেই তার ছেলে এবং স্বামী আর তার সাথে বাকি যারা রয়েছে এই দুনিয়াতে আসতে চায়, যারা হতাশায় ছিল, তাদের সবাইকে নিয়ে এই সিমুলেশনের দুনিয়াতে চলে এসেছে, যেটা শুধুমাত্র একটা ব্রেনের ধোঁকা ছিল। আর অন্যদিকে ড্যানিয়েলকে দেখানো হয় যে তার ডিভাইস দিয়ে এখানে হয়ে যাওয়া সিমুলেশনকে আস্তে আস্তে হ্যাক করা শুরু করে, আর এই কারণে এখানে যে সিমুলেশন হচ্ছিল সেটা মাঝে মাঝে এলোমেলো হতে শুরু করে। আর তারপর শিপে একটা কালো পদার্থ আসে যেটা পুরো শিপে ছড়িয়ে ধ্বংস করে দিতে শুরু করে। আর এখানে যতগুলো লোক বেঁচে ছিল তারা একজন আরেকজনের স্মৃতির মধ্যে দিয়ে আবারও শিপে ফিরে আসে। আর অন্যদিকে মাওরাকে ধরে নেওয়া হয় আর মাওরাকে তার বাবার কাছে নিয়ে যাওয়া হয়। তো মাওরা এখানে একসেপ্ট করে যে সে নিজেই সিমুলেশনের দুনিয়া তৈরি করেছে। তো তখন তার বাবা বলে ঠিক আছে বানিয়েছো ভালো কথা, তুমি এখন তোমার চাবিটা আমার কাছে দাও। তো মাওরা তখন চাবিটা দিয়ে দেয় আর তারপরে মাওরার বাবা মাওরাকে একটা কালো রঙের ইনজেকশন দিয়ে মাওরার সকল স্মৃতি মুছে ফেলে। তো মাওরার বাবার কাছে এখন পিরামিডের চাবি রয়েছে আর এরপর সে দেখতে পায় পিরামিডের নিচে ওয়েক আপ লেখা রয়েছে, মানে এই দুনিয়া থেকে বের হওয়ার একটাই রাস্তা, সেটা হচ্ছে এই চাবিটা পিরামিডে লাগিয়ে খুলে দিতে হবে, তাহলে সবাই আসল দুনিয়াতে জেগে উঠবে। কিন্তু মাওরার বাবা যখন এমনটা করে চাবি আর কাজ করে না। আসলে ড্যানিয়েল যখন পুরো সিস্টেমটাকে হ্যাক করেছিল তখন সে পিরামিডের সাথে চাবিটাও পুরোপুরি বদলে দিয়েছিল, তো এর জন্য এই পিরামিড আর এই চাবি কাজ করছিল না। আর অন্যদিকে মাওরাকে দেখানো হয় আর ওর যখন চোখ খোলো দেখতে পর চারিদিকে কিছুই নেই, আর এই ক্রসটা সে আগেও দেখেছিল। আর তারপর সে ওই ক্রসের নিচে যায় যেখানে তার হাজবেন্ড ড্যানিয়েল ছিল। তো ড্যানিয়েল তখন ওকে সকল সত্য বলে যে এই সিমুলেশন দুনিয়া তোমার ভাই এখন বর্তমানে পুরো কবজায় নিয়ে নিয়েছে এবং দুনিয়াতে একমাত্র ওই জেগে রয়েছে, আমরা সবাই এখনো এই দুনিয়াতে আটকা পড়ে রয়েছে, আমাদের ব্রেন এই দুনিয়াতে আটকা পড়ে রয়েছে এবং সেই আমাদের এখানে আটকে রেখেছে। আর আমি যেহেতু এখন পিরামিডের চাবি বদলে দিয়েছি তো এখন আমাদের হাতে একটা অপশন রয়েছে, আর এই সময় আমরা যেখানে আছি সেটা আমাদের আগের রুম ছিল যেটা আমরা আগে বানিয়েছিলাম। আর তারপর সেই মাওরাকে ওই বাচ্চার পিরামিডটা দেয় যেটার মধ্যে ওই চাবির রিং ছিল যেটা তার ছেলে তাকে দিয়েছিল আর কি। আর এরপর ড্যানিয়েল মাওরাকে বলে দেখো এখন আসল দুনিয়াতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, তোমার জেগে ওঠার সময় হয়ে গিয়েছে। এরপর মাওরা করে কি সেই রিংটাকে তাবের মতো করে ওই পিরামিডে লাগায় আর এরপর মাওরা আসল দুনিয়াতে জেগে ওঠে। আর আমরা এরপর দেখতে পাই যে এটা অনেক বড় একটা চেম্বার যেখানে আরো অনেক মানুষ রয়েছে, আর এগুলো সেই সব মানুষ ছিল যারা শিপে রয়েছে, যাদের বাস্তব জীবন অনেক কষ্ট, আর এই কারণে তারা সবাই এই সুপার স্লিপে গিয়ে ওই কল্পনার দুনিয়াতে গিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং কল্পনার দুনিয়াতে ফেসে রয়েছে। তো যাই হোক মারা যখন আসল দুনিয়াতে ফিরে আসে তখন আমরা দেখতে পাই এটা তো পৃথিবী নয়, এটা একটা স্পেসশিপ ছিল, আর এই স্পেসশিপের নাম হচ্ছে প্রমিথিয়াস। তো যাই হোক ওই স্পেসশিপের ভেতরে সবাই মেশিনের ভেতর ঘুমিয়েছিল। আর এরপর মাওরা স্ক্রিনে দেখতে পায় যে এখানে প্যাসেঞ্জার রয়েছে হচ্ছে 1423 জন, ক্রু মেম্বার রয়েছে 550 জন, আর ডেট হচ্ছে 19 অক্টোবর 2099 সাল, মানে এটা আজ থেকে প্রায় আরো 80 বছর পরের ঘটনা। তো যাই হোক এখানে শিপের মধ্যে যতগুলো লোক রয়েছে তারা সবাই কিন্তু ওই সিমুলেশনের দুনিয়া আটকে রয়েছে, যদিও তারা বাইরে বেরোতে চায় কিন্তু মাওরার ভাই তাদের সবাইকে ওখানে ফাঁসিয়ে দিয়েছে। আর তখন মাওরার কাছে তার ভাইয়ের মেসেজ আসে যেখানে লেখা ছিল ওয়েলকাম টু রিয়েলিটি ওয়ার্ল্ড, মানে মাওরা যে ব্রেনের দুনিয়া নিজে তৈরি করেছিল যাতে সে তার ছেলে এবং হাজবেন্ডের সাথে সারা জীবন সেখানে শান্তি থাকতে পারে, কারণ তার ছেলের ক্যান্সার হয়েছিল যে কোনো সময় মারা পড়বে। কিন্তু মাওরার ভাই যখন বাইরে ছিল সে ওদের সবাইকে আটকে দিয়েছিল এবং এই দুনিয়াটাকে টেক ওভার করে নিয়েছিল। কিন্তু যেহেতু মাওরা এখন আসল দুনিয়াতে চলে এসেছে এখন মাওরার কাজ হবে বাকি লোকদেরকে আবার জীবিত করা এবং আসল দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসা, এবং এর জন্য তার ফাইট করতে হবে তার ভাইয়ের সাথে। আর এখানেই এই ওয়েব সিরিজটা শেষ হয়ে যায়। তো যাই হোক এই ওয়েব সিরিজ সম্পর্কে যেটা বলবো এটা খুবই কঠিন একটা ওয়েব সিরিজ ছিল, তবে আমি নিশ্চিত বেশিরভাগ মানুষই তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখেছো, কিন্তু বাস্তবে কিন্তু এটা হয়নি। এই ওয়েব সিরিজটা রিলিজ পেয়েছিল হচ্ছে নেটফ্লিক্সে মাত্র 50% মানুষ এই সিরিজটা ফুল দেখেছে, আর 650 কোটি টাকা দিয়ে বানানো এই সিরিজটা কিন্তু ফ্লপ হয়েছে, যার জন্য IMDb-তে 7.3 রেটিং পাওয়া সত্ত্বেও এই সিরিজের মনে হয় না সিজন 2 আসবে। তো যাই হোক আমি বিদায় নিচ্ছি, তোমরা ভালো থেকো সুস্থ থেকো, টেক কেয়ার। আরেকটা সমস্যা আমার ভয়েসে প্রবলেম হতে পারে, মানে আগের মতো ভয়েস ক্লিয়ার না আসতে পারে, এর
কারণটা হচ্ছে আমি এখন আসলে ট্রাভেলিং এ রয়েছি, আমি হোটেল রুমে বসে ভয়েস দিচ্ছি, তো এই জন্য আমার কাছে সেই ইকুইপমেন্ট গুলো নেই যেগুলো দিয়ে ভয়েসটা সুন্দর মতো আসবে আর কি। তো যাই হোক, আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই। আর গাইজ, যারা ফুল ভিডিও দেখেছো তাদের জন্য একটা গুড নিউজ রয়েছে, সেটা হচ্ছে আমাদের একটা ক্লোথিং স্টোর রয়েছে, তোমরা সবাই সেটা জানো। আর আমাদের ক্লোথিং স্টোরটা একটু ডিফারেন্ট, এর কারণটা হচ্ছে তুমি তোমার ইচ্ছা মতো তোমার টি শার্টটি ডিজাইন করে নিতে পারো। মনে করো গুগল থেকে যে কোনো একটা গ্রাফিক্স তুমি ডাউনলোড করে দিলে, বা সামনে কোন গ্রাফিক্স থাকবে, পেছনে কোন গ্রাফিক্স থাকবে, বা তুমি তোমার বন্ধু বা বান্ধবীকে তার স্পেশাল ডেতে স্পেশাল একটা টি শার্ট গিফট করতে চাও, তাহলে আমাদের ওখান থেকে তুমি অর্ডার করতে পারো। আর র্যান্ডম স্টোরকে আরো এক ধাপ এগিয়ে নেওয়ার জন্য র্যান্ডমের কো ওনার নাফিসের সাথে মিলে আমরা একটা ক্যাম্পেইন লঞ্চ করেছি, যেখানে তোমরা যদি আমাদের স্টোর থেকে টি শার্ট কেনো তাহলে তোমাকে একটা কুপন দেওয়া হবে। আর সেই কুপনের এক পার্ট থাকবে আমাদের কাছে, এক পার্ট থাকবে তোমাদের কাছে। এবং এই ক্যাম্পেইনটা চলবে হচ্ছে 3 মাস পর্যন্ত, এবং এই 3 মাস পরে আমরা সেই কুপনগুলো নিয়ে লাইভে এসে লটারি করব। আর ওই লটারির মাধ্যমে আমরা অনেক ধরনের পুরস্কার দিতে চলেছি, যেমন এর মধ্যে রয়েছে একটা জিক্সার মোটরসাইকেল, একটা আইফোন, এছাড়াও নগদ 20,000 টাকাও পুরস্কার থাকবে, তার সাথে আরো ছোট বড় অনেক পুরস্কার থাকবে। তো আমি আশা করছি তোমরা সবাই এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করবে, অন্তত একটা টি শার্ট কিনে হলো, এবং আমাদের এই ক্যাম্পেইনটা সফল করতে সহায়তা করবে। আর আরো বিস্তারিত জানতে তুমি আমাদের পেজে চলে যাও, পেজের লিঙ্কটা আমি দিয়ে দিয়েছি ডিসক্রিপশনে, র্যান্ডম স্টোরের লিঙ্কটা, এবং ওখানে আমাদের র্যান্ডম স্টোরের যে কো ওনার, সে ভিডিওর মাধ্যমে সবকিছু তোমাকে বুঝিয়ে বলবে। তো রিকোয়েস্ট থাকলো তোমরা একবার র্যান্ডম স্টোরে যাও এবং সেখান থেকে পুরো প্রসেসটা জেনে নাও, এবং অবশ্যই এই ক্যাম্পেইনটা সফল করো। তো আমি বিদায় নিচ্ছি, ভালো থেকে সুস্থ থেকো, টেক কেয়ার, বাই বাই।